ইসরায়েলকে ইরানের কড়া হুঁশিয়ারি, আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কি তেহরান? আত্মহননে ঝুঁকছে কেন ইসরায়েলি সেনারা? সত্য হলো আশঙ্কা, ব্রহ্মপুত্রের উজানে উঠছে চীনের বাঁধ। ঝুঁকিতে কেন ভারত বাংলাদেশের কোটি মানুষের জীবন জীবিকা? রূপকথায় জাদুর কাঠিতে ঘুম ভাঙলেও বাস্তবে রাজপুত্রের নিদ্রার অবসান। মৃত্যুতে কেন 20 বছর ঘুমেছিলেন সৌদি যুবরাজ? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। যুদ্ধবিরতি ভাঙলে ইসরায়েলকে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 12 দিনের যুদ্ধের মাস পেরুলেও দুঃসহ স্মৃতি আর ক্ষত কাটিয়ে উঠতে পারেনি তেহরান। শুধু ইরানেই নিহত হয়েছে অন্তত 935 জন, ধ্বংস হয়েছে অনেক ঘরবাড়ি। গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ইসরায়েলের শর্তভঙ্গ আর প্রাণঘাতী হামলায় প্রশ্ন উঠছে, ইরানের সাথে যুদ্ধবিরতি কতদিন টিকবে? এমন অবস্থায় তেল আবিবকে হুঁশিয়ারি কি নতুন যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুদ্ধবিরতি ভাঙলে ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেবে ইরান। সংঘাত না চাইলেও তেল আবিব যদি আগ বাড়িয়ে হামলা চালায়, নিজেকে রক্ষার অধিকার আছে তেহরানের। সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ কোনো সাধারণ সংঘর্ষ ছিল না, এটি ছিল ইরানের উপর চাপিয়ে দেয়া একটি সামরিক আগ্রাসন। প্রভাবশালী ইরানি নেতার এমন মন্তব্যের জেরে প্রশ্ন উঠেছে, ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ প্রস্তুতির বার্তাইকে দিচ্ছে তেহরান। এটা কোনো সাধারণ সংঘর্ষ নয়, বরং ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সরাসরি আগ্রাসন। কোনো উস্কানি ছাড়াই ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে হামলা। আত্মরক্ষা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। আমাদের দেশকে আমরা রক্ষা করেছি। চলমান যুদ্ধবিরতি অবশ্যই ভঙ্গুর, কারণটাও পরিষ্কার। ইসরায়েলের শাসক গোষ্ঠীর ইতিহাসই এমন। আমরা অত্যন্ত সতর্ক আছি। যুদ্ধবিরতি ভেঙে পড়ুক সেটা আমাদের প্রত্যাশা নয়। আমরা শুরু থেকেই যুদ্ধ চাইনি, তবে প্রস্তুত ছিলাম। লড়াই চাই না ঠিকই, কিন্তু আবারও বলছি, আমরা পুরোপুরি প্রস্তুত। ইরান ইসরায়েলের মধ্যে 12 দিনের ভয়াবহ যুদ্ধের 1 মাস পেরিয়ে গেছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে নিজেদের জীবন গুছিয়ে নেয়ার চেষ্টা করছে তেহরানের বাসিন্দারা। সরকারি হিসাব অনুসারে এবারের সংঘর্ষে 935 জন ইরানি নিহত হয়েছে, ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি। এমন ক্ষয়ক্ষতির জন্য দেশটির প্রতিরক্ষা বিভাগের গাফলতিকে দায়ী করেন অনেকে। প্রতিরক্ষা বিভাগের প্রধানকে বিচারের মুখোমুখি করা উচিত। তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার, কেন এত বছরেও কোনো শেল্টার বানানো হয়নি? কেন আমাদের কোনো সতর্কতা ব্যবস্থা নেই? 80-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময়ও তো সাইরেন সিস্টেম ছিল, তাহলে এবারের যুদ্ধে সেই অ্যালার্ম কেন বাজেনি? সংঘাত চলাকালে কোনো বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেনি বলে দাবি করে আসছে ইসরায়েল, কিন্তু দেশটির এমন দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দেন অনেক ইরানি। কান্নায় ভেঙে পড়ে সে কথাই জানালেন তেহরানের এক বাসিন্দা। ইসরায়েল বলে ওরা নাকি বেসামরিক লোকজনকে টার্গেট করেনি, কিন্তু আমরাই তো বেসামরিক মানুষ। এই বিল্ডিং তো আবাসিক এলাকা। আমি ওদের অভিশাপ দেই। আমার বন্ধুরা তাদের সন্তান হারিয়েছে। শুধু এই বিল্ডিংয়েই 22 জন শিশু শহীদ হয়েছে। পুরো দুনিয়াকে বলো, শিশু হত্যাকারী এক নির্মম খুনি হলো ইসরায়েল। পুরো পৃথিবীকে জানাও, এখানে কত সুন্দর ফুলের মতো শিশুরা ছিল, আজ তারা কেউই বেঁচে নেই, সবাই শহীদ হয়ে গেছে। ইরানের পারমাণবিক স্থাপনা সহ শীর্ষ সামরিক নেতাদের লক্ষ্যবস্তু বানিয়ে গত 13ই জুন বিমান হামলা শুরু করে ইসরায়েল। এই হামলা ছিল 1980-এর দশকে ইরাক ইরান যুদ্ধের পর ইসলামী প্রজাতন্ত্রটির উপর সবচেয়ে ভয়ঙ্কর বিদেশি আঘাত। পাল্টা জবাবে ইসরায়েলের সামরিক ঘাঁটি, অবকাঠামো ও শহরগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এরপর 22 জুন সরাসরি যুদ্ধে যোগ দেয় যুক্তরাষ্ট্র। 24 জুন থেকে যুদ্ধবিরতি জারি থাকলেও কতদিন টিকবে ভঙ্গুর এই সিজ ফায়ার, সেটা নিয়ে রয়েছে গভীর সংশয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে টালবাহানা করে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে দেওয়ার অভিযোগ তুলে ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে গাজার প্রতিরোধ যোদ্ধারা। এরই অংশ হিসেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর নয়া গেরিলা কৌশলের চোখে অনেকটা সর্ষে ফুল দেখছে দখলদার বাহিনী। এতে নাটকীয়ভাবে বেড়েছে দখলদার বাহিনীর ক্ষয়ক্ষতি আর প্রাণহানি। এমন পরিস্থিতিতে গাজায় আগ্রাসন চালানো সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়তে থাকায় চিন্তায় পড়েছে দখলদার বাহিনী। বিস্তারিত হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে।
যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রশ্নে অনড় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো। এটি না হলে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বছরের পর বছর ধরে দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। সম্প্রতি এক ভিডিও বার্তায় হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা জানান, সাম্প্রতিক মাসগুলোতে গাজা যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে তাদের পক্ষ থেকে ইসরায়েলকে একটি সর্বাঙ্গীন চুক্তি প্রস্তাব করা হয়। এর আওতায় সব ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দী বিনিময়ও ছিল, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন। আবু উবাইদা বলেন, এর মধ্য দিয়ে এটা স্পষ্ট যে নেতানিয়াহুর সরকার জিম্মি মুক্তির ব্যাপারে একেবারেই আগ্রহী নয়। এ বাস্তবতায় প্রতিরোধ যোদ্ধারা আংশিক কোনো চুক্তি বা যুদ্ধবিরতির আলোচনায় অংশ নাও নিতে পারেন। সতর্কতা জানিয়ে এই মুখপাত্র বলেন, যোদ্ধারা একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। তারা গাজা জুড়ে অতর্কিত হামলা চালিয়ে দখলদার ইসরায়েলি সেনাদের হত্যা বা আটক করার অভিযান চালিয়ে যাবে। ফিলিস্তিনকে আধুনিক ইতিহাসে দখলদারদের বিরুদ্ধে একটি জাতির প্রতিরোধের সবচেয়ে বড় নজির উল্লেখ করে আবু উবাইদা বলেন, গত 4 মাসে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সেনাদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। এটি প্রতিরোধের নতুন পর্যায়। সামরিক বিশ্লেষকদের পর্যবেক্ষণও সে কথাই বলছে। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়তে বর্তমানে গেরিলা কৌশল বেছে নিচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা। এটি লড়াই নতুন ধাপে প্রবেশের ইঙ্গিত। এই ধাপে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অতর্কিতে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। এছাড়া ব্যতিক্রমী সব উপায়ে চালানো হচ্ছে অ্যাম্বুশ, ফাঁদ পেতে রাখা হচ্ছে শত্রু সেনাদের জন্য। পর্যবেক্ষকরা বলছেন, গেরিলা যুদ্ধের এ পর্যায়ে সামরিক পোশাক পরিত্যাগ করে বেসামরিক নাগরিকদের সাথে মিশে যাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। এ ধরনের ছদ্মবেশ অবাধে চলাফেরা ও অতর্কিত হামলা চালাতে বাড়তি সুবিধা দিচ্ছে তাদের। অকস্মাৎ ভূগর্ভস্থ বিভিন্ন সুড়ঙ্গ বা ভবনের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে হামলা চালিয়ে আবার যেন ভূতের মতো অদৃশ্য হয়ে যাচ্ছে তারা। গেরিলা পদ্ধতির এই যুদ্ধ কৌশলে অপ্রস্তুত হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। এতে তাদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সংখ্যা দ্রুততার সাথে বাড়ছে। একই সাথে যে কোনো সময় হামলার আতঙ্কে দেখা দিচ্ছে মানসিক সমস্যা। এর জেরে সেনাদের আত্মহত্যার ঘটনাও ঘটছে। শেষ 10 দিনে অন্তত 3 জন সেনা আত্মহত্যা করেছেন বলে বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে। সামরিক পর্যবেক্ষকরা বলছেন, জুনের শেষ দিক থেকে গেরিলা কায়দায় হামলা বেড়েছে। জুনে 21 জন সেনা হারিয়েছে ইসরায়েল। গেরিলা পদ্ধতিতে লড়াই চালিয়ে যাওয়ায় আগে থেকে কিছুই বুঝে উঠতে পারছে না ইসরায়েলি সেনারা, ফলে তারা কোনো প্রস্তুতিও নিতে পারছে না। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু চেয়েছিলেন হামাসকে নির্মূল করতে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। হামাস বরং নতুন করে ভয়াবহ হয়ে উঠেছে। অন্যদিকে ইসরায়েলি সেনাদের জন্য মরণ ফাঁদ হয়ে উঠেছে গাজা। সব মিলিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রশ্নে নতুন করে চাপে পড়ছে ইসরায়েল। হিজল জোবায়ের, বাংলা ভিশন। গাজায় 24 ঘন্টায় 73 ত্রাণ প্রত্যাশী সহ অন্তত 84 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এই বর্বরতার মধ্যে ইসরায়েলি অবরোধের কারণে পুষ্টিহীনতায় 35 দিনের শিশু সহ আরও 2 ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে গাজার আল শিফা হাসপাতালে। রবিবার গাজার বিভিন্ন স্থানে ত্রাণ সংগ্রহকারী ফিলিস্তিনিদের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বেপরোয়া হামলায় উত্তর গাজার জিকেমে ত্রাণ নিতে যাওয়া অন্তত 30 ফিলিস্তিনি হতাহত হয়েছে। উত্তর গাজার আরেকটি ত্রাণ শিবিরে অন্তত 9 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আহত হয়েছে 55 জন। দক্ষিণ গাজার রাফায় ত্রাণ কেন্দ্রে একইভাবে গুলিবর্ষণে হত্যা করা হয়েছে আরও 5 ফিলিস্তিনিকে। এ নিয়ে ইসরায়েলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 58,895 জনে দাঁড়িয়েছে। এদিকে গাজায় হামলা বন্ধ করে জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিক্ষোভ করেছে হাজারো ইসরায়েলি। এই দাবি বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন আন্দোলনকারীরা। বাংলাদেশ আর ভারতের আশঙ্কা আপত্তি পাত্তা না দিয়ে শেষমেশ ব্রহ্মপুত্রের উজানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ শুরু করেছে চীন। চলতি সপ্তাহে শুরুতে প্রায় $16,700 কোটি মহা প্রকল্পের কাজ উদ্বোধন করেছে বেইজিং। তৈরি হবে 5টি হাইড্রো পাওয়ার স্টেশন। এই বাঁধ নিয়ে কেন এত আতঙ্ক? এটি নির্মাণ হলে কেন ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ আর ভারতের কোটি কোটি মানুষের জীবন জীবিকা? বিস্তারিত মীর ফজলের রাব্বির ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক আপত্তি সত্ত্বেও ব্রহ্মপুত্র নদীর উৎস তিব্বতে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করল চীন।
ভারত ও বাংলাদেশের আপত্তি উপেক্ষা করেই আঞ্চলিক অভিন্ন নদ ব্রহ্মপুত্রের উজানে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে দেশটি। 19 জুলাই তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত এই নদে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্যমতে প্রকল্পটি মূলত দেশটির কার্বন নিরপেক্ষতা লক্ষ্যমাত্রা অর্জনের অংশ এবং তিব্বতের অর্থনৈতিক উন্নয়নের কৌশলের অন্যতম উপাদান। প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ তিব্বতের পাশাপাশি চীনের অন্যান্য অঞ্চলেও সরবরাহ করা হবে। এছাড়া নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করে বন্যা মোকাবিলা ও শুষ্ক মৌসুমে পানির সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা যাবে। 2020 সালের নভেম্বরে ইয়ারলুং জাংবো নদীতে ওই জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানায় চীন সরকার। এরপর গত বছরের ডিসেম্বরে তিব্বতের ইয়ারলুং জাংবো নদীতে এই প্রকল্পের অনুমোদন দেয় বেইজিং। প্রায় $167 বিলিয়ন এই প্রকল্পে 5টি পৃথক হাইড্রো পাওয়ার স্টেশন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বাঁধটি নির্মাণ হলে এটি বর্তমান বিশ্বের বৃহত্তম বাঁধ ইয়াংসি কিয়াং নদীর 3 গর্জেস ড্যামকেও ছাড়িয়ে যেতে পারে। ইয়ারলুং জাংবো নদীটি ভারত ও বাংলাদেশে ব্রহ্মপুত্র নদ নামে পরিচিত। হিমালয়ের পাদদেশের এই স্থানেই ইয়ারলুং সভ্যতার প্রথম তিব্বতীয় সাম্রাজ্য গড়ে উঠেছিল। 25 লাখ বর্গ কিলোমিটার আয়তনের তিব্বত মালভূমি প্রাকৃতিক সম্পদের এক বিশাল আধার। তিব্বতের সঙ্গে বেশ কয়েকটি দেশের সীমান্ত রয়েছে। হিমবাহ গলে এবং পাহাড়ের ঝর্ণা বেয়ে নেমে আসা মিঠা পানির প্রবাহের মাধ্যমে ভারত, চীন ও ভুটানের প্রায় 180 কোটি মানুষকে খাবার পানি যোগান দেয় ইয়ারলুং জাংবো। পরিবেশবাদীরা হুঁশিয়ার করেছেন, তিব্বতের মতো পরিবেশগতভাবে স্পর্শকাতর এলাকায় এমন বৃহৎ অবকাঠামোগত প্রকল্প অপূরণীয় ক্ষতি করবে। ইয়ারলুং জাংবো বাঁধ তিব্বতের মিডক কাউন্টিতে নির্মাণ করা হবে, যে শহরের জনসংখ্যা 14,000। এই বাঁধ নির্মাণে কত সংখ্যক মানুষ স্থানান্তরিত হতে পারে সে বিষয়ে কোনো জবাব দেয়নি বাঁধটির নির্মাণকারীর প্রতিষ্ঠান পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়না। এছাড়া ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষ এই নদের উপর নির্ভরশীল। ফলে দুই দেশের নিচের অঞ্চলে বসবাসকারী মানুষের জীবন জীবিকার ওপর এই বাঁধ গুরুতর প্রভাব ফেলতে পারে। ভারত ও বাংলাদেশের পক্ষ থেকে এই প্রকল্প নিয়ে উদ্বেগের পাশাপাশি চীনকে অনুরোধ জানানো হয়েছে যেন বাঁধ নির্মাণের ফলে নদীর নিচের দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে এই প্রকল্পের কারণে নিম্ন প্রবাহ অঞ্চলগুলোতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ ও ভারতের উচিত যৌথ উদ্যোগের মাধ্যমে চীনের সাথে ত্রিপক্ষীয় আলোচনা করে নদীর উপযুক্ত পানি বণ্টন নিশ্চিত করা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। দীর্ঘ ঘুমের রাজ্যে হারিয়ে যাওয়া সৌদি যুবরাজের ভাগ্যটা আর রূপকথার রাজপুত্রের মতো হলো না। শুভাকাঙ্ক্ষীদের দোয়া আর ডাক্তারদের চেষ্টা ব্যর্থ করে পৃথিবীর মায়া ছেড়ে বিদায় নিলেন ঘুমন্ত রাজপুত্র হিসেবে পরিচিত সৌদি আরবের প্রিন্স আল ওয়ালিদ বিন খালিদ আল সৌদ, যার 36 বছরের জীবনের 2 যুগই কেটেছে গভীর ঘুমে। দীর্ঘ 20 বছর কেন ঘুমেছিলেন সৌদি যুবরাজ ওয়ালিদ বিন খালিদ, আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। অবশেষে চিরতরে ঘুমিয়ে পড়লেন সৌদির ঘুমন্ত রাজপুত্র খ্যাত প্রিন্স আল ওয়ালিদ বিন খালিদ আল সৌদ। দীর্ঘ 20 বছর কোমায় থেকে অবশেষে মৃত্যুবরণ করলেন তিনি। 2025 সালের 20 জুলাই তার মৃত্যুর সংবাদ প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। মৃত্যুর সময় তার বয়স ছিল 36 বছর। তার মৃত্যু এক যুগান্তকারী অধ্যায়ের অবসান ঘটিয়েছে, যে অধ্যায় জুড়ে ছিল এক তরুণের অসমাপ্ত জীবন, পরিবারের ভালোবাসা এবং চিকিৎসার সীমাহীন সংগ্রাম। প্রিন্স আল ওয়ালিদের জন্ম হয় সৌদি আরবের প্রভাবশালী রাজপরিবারে। তিনি ছিলেন প্রিন্স খালিদ বিন তালালের সন্তান এবং সৌদি আরবের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনীতিবিদ প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাতিজা। তার পরিবার কেবল সৌদির মধ্যেই নয়, গোটা আরব বিশ্বে পরিচিত একটি নাম। কৈশোরকাল থেকে প্রিন্স আল ওয়ালিদের আগ্রহ ছিল সামরিক শিক্ষায়। সে লক্ষ্যে তিনি যুক্তরাজ্যে সামরিক প্রশিক্ষণে অংশ নিতে যান। ইকোনমিক টাইমসের সূত্র মতে 2005 সালে মাত্র 15 বছর বয়সে লন্ডনে তার জীবন এক ভয়াবহ মোড় নেয়। একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হন। তার মাথায় আঘাত লাগে এবং চিকিৎসকরা জানান তিনি ব্রেইন হ্যামারেজ ও নিউরোলজিক্যাল ট্রমায় আক্রান্ত হয়েছেন। সেই দুর্ঘটনার পর থেকেই তিনি গভীর কোমায় চলে যান এবং আর কখনো জ্ঞান ফেরেনি।
গালফ নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী চিকিৎসকরা প্রথম দিকে জানিয়ে দেন যে তার জেগে ওঠার সম্ভাবনা প্রায় নেই, কিন্তু তার পরিবার সেই বাস্তবতা মেনে নেয়নি, বরং তার চিকিৎসার জন্য সম্ভাব্য সবকিছুই করেন। চিকিৎসা হয় যুক্তরাজ্য, জার্মানি, আমেরিকা সহ বিভিন্ন দেশে। পরে তাকে সৌদি আরবেই ফিরিয়ে আনা হয় এবং রিয়াদের একটি বিশেষ কেয়ার ইউনিটে রাখা হয়। তার বাবা প্রিন্স খালিদ বারবার গণমাধ্যমে ছেলের জন্য দোয়া চেয়েছেন। বহু ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় কোমায় থেকেও প্রিন্সের আঙুল বা চোখ নড়ছে, যা নিয়ে ব্যাপক আলোচনা হয়। অনেকে বিশ্বাস করতেন তিনি একদিন জেগে উঠবেন। তবে বাস্তবতা ছিল নির্মম। কোমায় থাকা অবস্থাতেই বছর কয়েক আগে তার অবস্থার আরও অবনতি ঘটে। ফুসফুসে সংক্রমণ, স্নায়ু দুর্বলতা ও বিভিন্ন অঙ্গের অকার্যকারিতা ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। দীর্ঘ যন্ত্রণার পরে অবশেষে 20 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সংবাদ নিশ্চিত করে সৌদির রাজপরিবার ও স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। তার মৃত্যুতে বিশ্বব্যাপী মুসলিম সমাজের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার জানাজা অনুষ্ঠিত হয় রিয়াদের আল রাজি মসজিদে, যেখানে পরিবারের সদস্যরা ছাড়াও হাজার হাজার মানুষ অংশ নেন। ধর্মীয় রীতিনীতি মেনেই দাফন কার্য সম্পন্ন হয়। সৌদির সামাজিক ও ধর্মীয় রীতি অনুযায়ী এমন পরিস্থিতিতে মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনায় মসজিদ ও ঘরে ঘরে দোয়া মাহফিলও আয়োজিত হয়। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ঘূর্ণিঝড় উইফার তাণ্ডবে হংকংয়ে দেখা দিয়েছে চরম দুর্যোগপূর্ণ পরিস্থিতি। উপকূলীয় এলাকায় জারি হয়েছে 8 নম্বর সতর্ক সংকেত। 400-এরও বেশি ফ্লাইট বাতিল হওয়া চরম ভোগান্তিতে পড়েছেন 80,000-এরও বেশি বিমানযাত্রী। অন্যদিকে ভারী বৃষ্টি, ভূমিধস ও ঝড়ের তাণ্ডবে দক্ষিণ কোরিয়ায় প্রাণহানি হয়েছে অন্তত 17 জনের। ঝড়ের প্রভাবে চীন আর ভিয়েতনামের পরিস্থিতি অবনতির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঘূর্ণিঝড় উইফার তাণ্ডবে হংকং জুড়ে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। ঘূর্ণিঝড়টির প্রভাবে কালো মেঘে ঢেকে যায় আকাশ, শহর জুড়ে ছড়িয়ে পড়ে ভয়াবহ অস্থিরতা। রবিবার 20 জুলাই জারি করা হয় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ সতর্কতা সংকেত। হংকংয়ে 10 নম্বর টাইফুন সতর্কতা সংকেত ঘোষণা করেছে আবহাওয়া বিভাগ। সতর্কবার্তায় বলা হয় ঘূর্ণিঝড়টি আবহাওয়া কেন্দ্র থেকে প্রায় 50 কিলোমিটার দূরবর্তী একটি জায়গা হয়ে অতিক্রম করবে। এই সময় হংকংয়ের দক্ষিণাংশে তীব্র বেগে বাতাস প্রবাহিত হবে। ঝড়টি টাইফুন পর্যায়ে পৌঁছে মাকাও ও নিকটবর্তী চীনের চুহাই শহরের দিকে এগিয়ে চলেছে। পরে এটি এই সপ্তাহেই ভিয়েতনামে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। উইফা নামটি থাই ভাষার একটি শব্দ। পশ্চিম প্যাসিফিক অঞ্চলের টাইফুনের নামগুলো ওই অঞ্চলটির বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়ে থাকে। এদিকে হংকংয়ের সাগর প্রচণ্ড উত্তাল থাকায় ফেরি সহ অধিকাংশ গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। অঞ্চলটিতে কিছু হাই স্পিড ট্রেন সেবাও স্থগিত করা হয়েছে। উইফার আগমনের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয় প্রবল ঝড়ো হাওয়া ও অঝোরে বৃষ্টিপাত। পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে চলে যায়। দেশের উপকূলীয় এলাকাগুলোতে প্রচণ্ড বাতাস এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাতিল করা হয় 200-টিরও বেশি ফ্লাইট। সকাল 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হংকং বিমানবন্দরে আগমন ও প্রস্থানকারী সকল ফ্লাইট বাতিল করে দিয়েছে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ। তারা টিকিটের ফি মওকুফ করে যাত্রীদের নতুন তারিখে ফ্লাইট বুকিং করার সুযোগ করে দিয়েছে। পাশাপাশি হংকংয়ে ডিজনিল্যান্ড এবং অন্যান্য বিনোদন পার্কও বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে বর্ষার এই মৌসুমে ফিলিপাইনে বৃষ্টিপাতের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দেশটির ক্যাগান প্রদেশে ভারী বৃষ্টিতে বন্যার কারণে অন্তত 1 জন গ্রামবাসীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ফিলিপাইনের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ঝড়ো আবহাওয়া বিরাজ করায় 3,70,000-এরও বেশি মানুষ প্রভাবিত হয়েছে। এছাড়া 400-টিরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে প্রায় 43,000 ভুক্তভোগী বন্যা, ভূমিধস এবং তীব্র বাতাসের কারণে সরকার পরিচালিত জরুরি আশ্রয় কেন্দ্র বা আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। ইফাত জাহান, বাংলা ভিশন। ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হালুং বেতে ঝড়ের কবলে পড়ে নৌযান ডুবে অন্তত 37 জনের প্রাণহানি হয়েছে। খোঁজ মেলেনি বেশ কয়েকজনের। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে 53 জন যাত্রী নিয়ে নৌযানটি স্থানীয় সময় শনিবার দুপুর 2টার দিকে দক্ষিণ চীন সাগর পেরিয়ে ভিয়েতনামে যাবার সময় প্রবল বাতাস, ভারী বৃষ্টি আর বজ্রপাতের কবলে পড়ে। ঝড়ের তাণ্ডবে নৌযানটি উল্টে যায়।
তাৎক্ষণিক তল্লাশি অভিযানে 11 জনকে জীবিত আর 8 শিশুসহ 37 জনের লাশ উদ্ধার করা হয়েছে। নৌকায় থাকা পরিবারগুলোর বেশিরভাগই ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে হালং বেতে গিয়েছিল। আর এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।